নমস্কার। সৌমেন গল্পকথার আসরে সকলকে স্বাগত। গল্প পাঠে আমি সৌমেন। প্রফুল্ল রায়ের কাহিনী অবলম্বনে আজকের গল্প মাঝি। দুপাশে ঘন সবুজ জলঘাস, তার মাঝখান দিয়ে মেঘমতী রাজকন্যার সিঁতির মতো ঋজু রেখায় রয়নাবাবীর খালটা সামনের ধলেশ্বরীতে গিয়ে আত্মসমর্পণ করেছে। সেই খালটা যেখানে নারকেল আর সুপারি গাছের মর্মরিত কুঞ্জে আশ্বিনের প্রসন্ন সকালে ঝলমলিয়ে ওঠে, ঠিক সেইখানেই আবছা ভরে এক মাল্লায় কেরা নৌকাটা এনে ভিড়িয়েছিল ফজল। তার অস্থির দৃষ্টিটা একবার পাড়ের করমচা ঝোপের আড়াল দিয়ে, সুপারি বনের মধ্য দিয়ে, সামনের কেঁচা বাঁশের চৌচালা ঘরখানার চারপাশ দিয়ে এক নিমেষে চক্রাকারে ঘুরে এসেছিল। কিন্তু না, সলিমা হয়তো ভুলেই গেছে কাল সন্ধ্যার প্রতিশ্রুতির কথা। অনেকক্ষণ অপেক্ষা করেছিল ফজল, তারপর কাঁঠাল কাঠের বৈঠাখানা হাতে তুলে নিয়েছিল। তাড়াতাড়ি সিরাজদিঘির হাটে যেতে না পারলে অন্য মাঝিরা সব সয়ারি ভাগ বাটোয়ারা করে নেবে। নৌকোটা ছেড়েই দিত ফজল। সেই সময় রয়নাবিবির খালের একটা উচ্ছল ঢেউ যেন কল শব্দে এসে ভেঙে পড়েছিল কানের ওপর। একটা দীঘল নারকেল গাছের পাশ থেকে জল তরঙ্গের বাজনার মতো খিলখিল করে হেসে উঠেছিল সেলিমা। ফজল তাকায়নি, পিঠ ফিরিয়ে বসেছিল। সলিমার এত দেরি হওয়ার জন্য তার মুখে অভিমানের মেঘ ঘন হয়ে নেমে এসেছিল। এদিকে একেবারে নৌকোর গলুইয়ের কাছে চলে এসেছে সেলিমা। তার চোখের নীলাভ মণি দুটিতে সকালের প্রথম আলো টলমল করে উঠেছিল। নিটল নরম সজীব ভুঁই চাপার মতো সুদেহিনী সলিমা, কিন্তু জিভের ডগায় কৌতুকের তীক্ষ্ণ ঝাঁঝ তার। ইস, গোসা হলিনি কি আবার? রঙ্গ দেখা শরীর আমার জইলা যায় মরিচের লাখান। ফজল নির্বাক। সলিমা আবার বলেছিল, কি হইল, মুখ ফিরা? ফজল মুখ ফেরায়নি, আগের মতোই নিশ্চুপ করে বসেছিল। এবার গাঢ় স্বরে সলিমা বলেছিল, অমন মুখ ঘুরাইয়া বইসা থাকলে আমার কিন্তু ভালা লাগে না। হুদাহুদি গোসা হলেই হয়নি কি? বাজানের চোখে ধুলা দিয়া তোর কাছে আইতে হয়। হে যে কত কষ্ট, তুই তো জানস। দিন রাত আমারে আগলাইয়া রাখে। ঘুম থেকে উইঠা এতক্ষণে উঠানে বইয়া তামুক খাইতে আসিল বাজানে। একটু আগে জমিনে গেছে, এই ফাঁকে তোর কাছে আইছি। এবার মুখ ফিরিয়েছিল ফজল। সলিমার দেরি হওয়ার যুক্তিসঙ্গত একটা কৈফিয়ত শুনে তার কাঁচা আনাজের মতো মুখখানা থেকে অভিমানের মেঘ উড়ে গিয়েছিল। সে বলেছিল, বাজানের লগে আর বেশি দিন লুকোচুরি খেলতে হইব না। 2-4 দিনের ভেতরেই হগল ব্যবস্থা কইরা ফেলাইতে আছি। 6-20-10 টাকা জমছে, আর 10টা টাকা পাইয়া যামু। হিন্দুরা দেশ ভিটামাটি ছাইরা চইলা যাইতে আসে, কেরায়া পাইয়া যামুই। ইয়ার পর 7-20 টাকা তোর বাজানের হাতে দিয়া আমার ঘরে নিয়া আহুম তরে। আচ্ছা, অহন আমি যাই। সলিমা বলেছিল, না না, অহনই তোর যাওন হইব না। এত কষ্ট কইরা আইলাম, দুদণ্ড যদি একটু কথা না কই। ছায়া নেমে এসেছিল তার মুখে। ফজল বলেছিল, তোর বাজানে যা চামার, 7-20 টাকা নিব গইনা গইনা, ইহার পর মাইয়া দিব। যাই অহন, সন্ধ্যার সময় আবার আইহিস। তবে যা, ঠিক সন্ধ্যার সময় আহুম, দেরি করিস না যেন। না না, দেরি করুম না। একটুক্ষণ কি ভেবে সলিমা বলেছিল, একখান কথা। কি? জিজ্ঞাসু চোখে
তাকিয়েছিল ফজল। খাইল রাইতে নবীপুরের কাসেম আলী ট্যাকা লইয়া বাজানের কাছে আইছিল। আমারে শাদি করতে চায় শয়তানটা। আমি তারে কাইন্দা খেদাইছি। এর আগে আইছিল বাসাইলের আয় বুদ্ধি, তার আগে গিরিগঞ্জের হাবিব মিয়া, হগলেরে ভাগাইছি। কিন্তু বেশি দিন আর পারুম না। বাজানেরে তো চিনিস, টাকা হাতে লইয়া কোন দিন আমারে কার লগে যে গাইথা দিব, হেয়া ছাড়া কি। একা একা আমার আর ভালা লাগে না, পরাণ জানি কেমন কেমন করে। সকৌতুকে ফজল বলেছিল, কেমন করে? আসমানের পঙ্খী হইয়া উইরা যাইতে চায়। সলিমা লজ্জা পেয়েছিল, বলেছিল, জানি না, যা। সঙ্গে সঙ্গে কিছু বলেনি ফজল। অনেকক্ষণ কি যেন ভেবে একেবারে ভিন্ন প্রসঙ্গে চলে গিয়েছিল। ডর নাই, কাসেম আলী সিকিম আলী কারো সাহিত্য নাই তরে আমার কাছ থিকা ছিনাইয়া লইতে পারে। কালই তোর বাজানের পাওনা আমি মিটাইয়া দিমু, অহন যাই। বলে আর অপেক্ষা করেনি সে। বইটার ধাক্কায় নৌকোটাকে রয়না বিবির খালের মাঝখানে নিয়ে গিয়েছিল। তারপর বাইতে বাইতে একখানা ভাটিয়ালি গলায় তুলে নিয়েছিল। 16 বছরের তাজা মাইয়া সতীরে দিছে পাড়া, আখির মধ্যে রাখছে বাইন্ধা প্রভাতিয়া তারা। প্রভাতিয়া তারার স্বপ্ন ধরে রাখা চোখের মেয়ে তারার যৌবন বন্দনা শুনতে শুনতে সেই সুন্দর সকালে মুগ্ধ হয়ে গিয়েছিল। আর খালের নীলচে রেখাটা ধরে অনেক দূরে ধু ধু একটা বিন্দুর মতো মিলিয়ে গিয়েছিল ফজলের নৌকোটা আর তার গলায় আচ্ছন্ন সুর। এখন সন্ধ্যা নিবিড় হয়ে নেমে এসেছে। সিরাজ দিঘির কেরাঘাটে নৌকোগুলোতে আলো জ্বলে উঠেছে। হাটের চালার তলায় ভিন গ্রামের দোকানিদের কেরোসিনের কুপিতে এই অন্ধকারে লাল লাল শিখা ফুটে উঠেছে অজস্র। দূরের কোনো একটা মহাজনী নৌকো থেকে মাঝির গলায় নমাজ পড়ার শান্ত গম্ভীর আওয়াজ ভেসে আসছে। শেষ সোয়ারির খেপ দিয়ে এইমাত্র ফজলের একমাল্লায় কেরা নৌকাটা এসে ভিড়ল নদীর ঘাটে। সারাদিন সোয়ারি পারাপার করে আজ মোট 7 টাকা মিলেছে। লগিটা পাড়ের মাটিতে শক্ত করে পুঁতে মোটা কাছে দিয়ে বাঁধল ফজল। তারপর কেরোসিনের ডিবে জ্বালিয়ে কোমরের গোপন গেঁজেটা বার করে কাঁচা টাকাগুলো একটা একটা করে গুনে নিল। মোট 6 কুড়ি 17 টাকা। 7 কুড়ি পূর্ণ হতে এখনও 3টে টাকা বাকি। আশা ছিল আজ ওই 7 কুড়ি পূর্ণ হবে। না, আরও একটা দিন লাগবে দেখা যাচ্ছে। হিন্দুরা 7 পুরুষের ঘর ভদ্রাসন ছেড়ে রেবাজিয়াদের মতো চলে যাচ্ছে কলকাতার দিকে। একটা কেরেয়া মিললে 5-10টা টাকা পাওয়া আজকাল আশ্চর্য কিছু নয়। আর তা কালকের মধ্যে মিলবেও, এ বিশ্বাস ফজলের আছে। সকালবেলা সলিমাকে বলে এসেছিল, কালই তার বাপের 7 কুড়ি টাকার খাই মিটিয়ে আসবে। না, কাল আর সম্ভব হবে না, একেবারে পরশুই যাবে সে। সলিমার বাজানের বুনো খাটাসের মতো মুখটার ওপর হাতের সমস্ত শক্তিতে 140টা কাঁচা টাকা ছুঁড়ে দিয়ে সলিমাকে নিজের ঘরে আনার সব ব্যবস্থা পাকা করে আসবে। দিন কয়েক আগে সলিমার বাজান শকুনের মতো তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে বলেছিল, সালিমারে শাদি করতে চাও? 7 কুড়ি টাকা ডাইন হাতে দিয়া বাঁ হাতে মাইয়ারে নিয়া যাইও। আর একটা কথা মনে রাখো, শাদির হগল খরচ তোমার। বিরস্বরে ফজল বলেছিল, আমার কাছে 4 কুড়ি টাকা আছে, অহন তাই দেই। শাদির পর বাকি টাকা দিয়া যামু, খোদার কসম।
বাকি বকেয়ার ব্যাপারে অতিমাত্রায় সচেতন সলিমার বাজান। বাকি টাকা হলো আসমানের তারা, কখনোই তা মুঠোয় এসে পৌঁছয় না। অতএব নির্লিপ্ত স্বরে বলেছিল, ধার বাকি লইয়া আমার কারবার নাই মিয়া, আমি নগদ লইয়া ব্যাপার করি। বেশ, তাইলে আমারে 1 মাসের সময় দেন, আমি টাকার জোগাড় করিয়া লই। এর ভিতরে আর কেউ যদি টাকা লইয়া আইয়ে পড়ে, আমি সেইখানেই মাইয়ার শাদির ব্যবস্থা কইরা ফালামু। সেদিন আর জবাব দেয়নি ফজল। ধীরে ধীরে সলিমার বাজানের কুৎসিত মুখখানার সামনে থেকে উঠে খালের কিনারে 1 মাল্লাই নৌকোটায় চলে গিয়েছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যেমন করে হোক আর যত তাড়াতাড়ি হোক টাকাটা সে জোগাড় করে ফেলবেই। সেদিন থেকে একটি একটি করে টাকা জমিয়েছে সে। তার সমস্ত যৌবনের কামনাকে ঘাম ঝরানো পরিশ্রমের মূল্যে কিনবার জন্য একাগ্র নিষ্ঠায় কেরায়া বেয়ে সওয়ারি পার করেছে। দেলভোগ, সাভার, বাসাইল, সোনারং, জল বাংলার দিক দিগন্তে নৌকো ছুটিয়েছে অবিরাম। দিন রাত, পল প্রহর, ক্লান্তি অবসাদ, কোনো কিছুর হিসাব ছিল না এই ঝড়ের মতো দিনগুলোতে। সলিমাকে নিয়ে ঘর বাঁধবার জন্য অবিরাম পরিশ্রম চালিয়ে গেছে ফজল। ঘরের ভেতরে সলিমার স্বপ্নকে নিবিড় করে পাওয়ার জন্যই ঘরের বাইরে এই খান্তিবিহীন আয়োজন। যাই হোক, টাকাগুলো গুনে একটা একটা করে আবার গেঁজের মধ্যে ভরে নিল ফজল। তারপর কোমরে বেঁধে ফেলল। একটা টাকাও যাতে হারিয়ে না যায়, তাই শরীরের চামড়ার সঙ্গে তার স্পর্শ ধরে রেখেছে সে। এর মধ্য থেকে একটি টাকা নিয়ে বেহেশতে কে দেজবে গেলেও কারুর রেহাই নেই। নিশিরাত্রির অপজনীর মতো তার পিছু পিছু ধা করে যাবে ফজল। আর মাত্র 3টি টাকা, তারপরেই সলিমাকে শাদি করা যাবে। ভবিষ্যতের সেই মধুর স্বপ্নময় দিনটির কল্পনা করে মৃদু আচ্ছন্ন গলায় গান ধরল ফজল। কালো চোখের মদ খাইয়াছি, হইয়াছি উন্মন, আর মদ খাইয়াছি আমার বধূর পেরেথম জৈবান। কেমনে ভাঙুম আমি হেই বধূয়ার মান, চোখের পাথায় চুমা দিমু, ঠোঁটে সাচি পান। গান গাওয়া তন্ময়তার মধ্যে আচমকা সকালবেলা সেই প্রতিশ্রুতির কথাটা মনে পড়ে গেল। সন্ধ্যার সময় মর্মরিত নারকেল বনে সলিমার সঙ্গে দেখা করবার কথা ছিল তার। অতএব তাড়াতাড়ি উঠে পাড়া তুলল ফজল। আর সঙ্গে সঙ্গে সোয়ারির গলা শোনা গেল, মাঝি কেরা যাইবা নিকি? আরে কে? আমাগো ফজল মাঝি নিকি? পরিচিত স্বর। পেছনে ফিরে ফজল দেখল জলের প্রায় কিনারে এসে দাঁড়িয়েছে মালখানগড়ের ইয়াছিন সিকদার, আর তার ঠিক পেছনেই বোরখা ঢাকা এক নারী মূর্তি, খুব সম্ভব মিয়া সাহেবের বিবি যান। কেরায়াঘাটের লাগোয়া লঞ্চ ঘাটা, একটা নিশ্চল জেটি সেখানে পড়ে রয়েছে। এইমাত্র নারায়ণগঞ্জ থেকে একটা লঞ্চ এসে জেটিটার গায়ে ভিড়ল। সার্চ লাইটের তীব্র আলোয় সমস্ত এলাকাটা ভরে গেছে। ফজল জিজ্ঞেস করল, কই যাইবেন মিয়া সাহেব? চর ইসমাইল, ইয়াছিন বলল। অহন অত দূর যাইতে পারুম না, রাত হইয়া গেল, কাইল সকালে আইয়েন। ব্যস্ত হয়ে উঠল ইয়াছিন। নৌকোর গলুইটা চেপে ধরে বলল, রাত কইরা কেউ যাইতে চায় না, আমার বড় ঠেকা, তুমি লও, খুশি কইরা দিমু। এবার মন দেওয়ার চেষ্টা করল ফজল। কেরায়া কত দিবেন? 5 টাকা। 5 টাকা? ফুহ, একখানা কাঁথা দেই, বিবিজানেরে লইয়া হারা রাইত পইরা ঘুমান ওই হাটের চালায়, সকালে উঠা হাতর দিয়া যাইয়েন গিয়া।
হ্যাঁ, অনেকটা সময় বাজে খরচ হয়ে গেছে। হ্যাঁ, এক্ষণে মর্মরিত নারকেল বীথির আড়ালে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে রাত্রির সমস্তটুকু অন্ধকার নিশ্চয়ই ঘন হয়েছে সলিমার মুখে। এদিকে গলিটা আরও তীব্রভাবে আঁকড়ে ধরল ইয়াছিন। হ্যাঁ, 7 টাকায় দিমু, আমারে আজ যাইতে ওইব চর ইসমাইলে। ফজল বলল, 7 টাকা আমারে দিবেন কেন? ওই দিয়া 2.5 তেল কিনা নাকে দিয়া পইরা থাকেন। চর ইসমাইলে যাওনের কথা মনেও থাকবো না। ছাড়েন ছাড়েন, নাও ছাড়েন। তাইলে কত চাই তোমার? 10 টাকা দিতে হইব মিয়া ছাপ, একেবারে ছাপাই হিসাব। 10 টাকা? আতঙ্কিত চিৎকারের সঙ্গে মহাপ্রাণীটাও যেন গলার মধ্য দিয়ে বেরিয়ে আসতে চাইল ইয়াছিনের। না, পাকিস্তান হওয়ানের পর তোমরাই সাপের 5 পাওয়া দেখছ। খুব নির্লিপ্ত সুরে ফজল বলল, ওই টাকাটা দিতে পারলে নায়ে ওঠেন, নইলে গলুই ছাড়েন, আমার কাম আছে। চাপা গলায় গজগজ করে উঠল ইয়াছিন। মোচড় দিয়া টাকা আদায় করো, ঠেকাই পাইছ, কি আর করুম, 10 টাকাই দিমু। প্রথম কথাগুলো যেন শুনতে পায়নি ফজল, কিন্তু শেষের কথা কটা নির্ভুলভাবে তার কানে ঢুকেছে। ফজল বলল, এই তো মিয়া সাহেবের মরদের লাখান কথা বাইর হইছে, বিবিজানেরে লইয়া নায়ের পাটাতনে ওঠেন। ফজলের কথা শেষ হতে না হতেই ইয়াছিন শিকদার পিছনের বোরকা ঢাকা নারী মূর্তির হাত ধরে একটা টান লাগালো। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল নারী মূর্তি, না না, আমি যামু না, আমারে ছাইরা দেন, আপনার পায়ে পড়ি। চাপা গর্জন শোনা গেল ইয়াছিনের। হারামজাদি সুখে থাকতে ভূতে কিলায়, গিয়া থাকবি খাঞ্জা খাঁর নাতি লেন লাখান, নাইলে গুয়া খোলার ওই কেরামত ডাকুই তরে নিয়া যাইত। তার কিল খাওয়ার ঠিকা আমার খোদ বেগম হন কি ভালা না? এবার চিৎকারটি মর্মান্তিক হয়ে উঠল। চমকে উঠল ইয়াছিন, তারপর দুটো ভারী কর্কশ হাত নারী মূর্তির মুখে ঠেসে ধরল। চুপ চুপ, একেবারে খুনি কইরা ফালামু তরে। গলার আওয়াজ অমন একটা সাংঘাতিক কর্ম করা যে ইয়াছিনের পক্ষে একেবারে অসম্ভব নয়, সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। ফেরি লঞ্চের সার্চ লাইটটা অন্যদিকে ঘুরে গেছে। আলোর দিকটায় কালো কাচের মতো ধলস্বরীর জল ঝকমক করছে, আর এদিকটায় নিরেট অন্ধকার, আর তারই মধ্যে সাপের মাথার মণির মতো জ্বলছে ইয়াছিনের চোখ। সমস্ত ইন্দ্রিয় দুটো চোখ আর দুটো কানের মধ্যে একত্র করে দেখা এবং শোনা দুই করছিল ফজল। আচমকা সে বলে উঠল, কি মিয়া ছাপ, বিবিজান চর ইসমাইলে যাইতে চায় না কি? ফজলের স্বরটা কেমন যেন সংশয়জনক। লাফিয়ে নৌকোর কাছে ছুটে এলো ইয়াছিন। এলোমেলো গলায় বলল, পোলা পান কি না, বাজানের কাছ থেকে হোয়ামির ঘরে যাইতে কান্দে। ওই কিছু না মাঝি, ওই কিছু না। আহ, আমি আবার ভাবলাম অন্য কিছু বুঝিন। ফজলের কথার কোনো উত্তর না দিয়ে নারী মূর্তিটিকে প্রায় পাঁজা কোলা করে নৌকোর পাটাতনে তুলে নিয়ে এলো ইয়াছিন। সঙ্গে সঙ্গে বোরখার আড়াল থেকে আকাশ ফাটানো চিৎকার উঠল। কাঁপা ভিত সুরে ফজল বলল, মিয়া ছাপ, আমার যেন কেমন লাগতে আছে, আপনি কাল সকালেই যাইয়েন। বাগে পাইছ? আচ্ছা, 15 টাকাই দিমু, লও, আর দেরি কইরো না, নাও খুইলা দাও। আজ রাইতের মধ্যে চর ইসমাইলে আমার যাইতেই হইব। 15 টাকা বলে কি লোকটা? নৌকোর বাদাম তুলে দিলে উত্তরে বাতাসে টানে রাত ভোর হওয়ার অনেক আগেই চর ইসমাইলের মাটিতে পৌঁছানো যাবে। হালের বৈঠাটা শক্ত করে মুঠোয় চেপে আকাশে নক্ষত্রমালার ফাঁকে ফাঁকে সলিমার মুখ দেখবার চেষ্টা করা ছাড়া আর কোনো কাজ থাকবে না।
তার বদলে নগদ 15 টাকা। সলিমার পণের জন্য 7 কুড়ি পূর্ণ হয়েও 12টা কাঁচা টাকা গেঁজের ভেতর পাশাপাশি শুয়ে আনন্দে বাঁচতে থাকবে। ভাবতে ভাবতে মনটা খুশিতে ভরে গেল ফজলের। এতক্ষণে নারকেল বনে তার আশায় আশায় দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই চলে গেছে সলিমা। তা যাক, কাল সকালে পূবের আকাশে লালচে ছোপ লাগার আগেই সে সলিমার জামার বাজানের নাকের ডগায় পণের টাকাগুলো ছুঁড়ে দিয়ে তাজ্জব করে দেবে। তারপর এই মাসটা গেলেই সলিমাকে শাদি করে তার ঘরে নিয়ে আসবে। সাদাসিধা মানুষ ফজল মাঝি। সলিমাকে ঘিরে ছোট আনন্দ, ছোট খুশি আর ছোট ছোট সুখের কল্পনায় কয়েকটা মুহূর্ত সে ডগমগ হয়ে রইল। একটু পরেই ফজল আরেকবার ইয়াছিনকে পরখ করল। কত টাকা দিবেন? ছইয়ের ভেতর থেকে জবাব এলো, 15। মোচড় দিলে আরও রস ঝরবে এ ব্যাপারে ফজল নিঃসন্দেহ, কিন্তু সে আর গুনাহ করল না। কিঞ্চিত ধর্মভয় অন্তত তার আছে। যাই হোক, আর দেরি করল না ফজল। বৈঠা দিয়ে খোঁচা মেরে নৌকোটাকে নদীর মাঝখানে নিয়ে এলো। এরপর ধলেশ্বরীর অন্তহীন খরধারা। কালো কুটিল রাত্রি ছড়িয়ে পড়েছে দিক দিগন্তে। ঘোলাটে চাঁদের আলো ধলেশ্বরীকে ভৌতিক করে তুলেছে। জামকাঠের নৌকোর গায়ে ছপ ছপ শব্দে ঢেউয়ের আঘাত বাজছে। হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে ধরে আবছা আকাশের দিকে তাকালো ফজল। মিটমিটে জোনাকির মতো সেখানে অগণিত তারা ছড়ানো। সেদিকে তাকিয়ে তাকিয়ে সলিমার কথা ভাবতে লাগলো সে। মনটা আশ্চর্য এক মাদকতায় ভরে গেল যেন। না, সলিমাকে না পেলে জীবনটা ব্যর্থই হয়ে যাবে তার। আজকাল দোচালা ঘরের বিছানাটাকে মরা সাপের হিমাক্ত আলিঙ্গনের মতো ভয়াবহ মনে হয়। বড় নিঃসঙ্গ লাগে নিজেকে। আর সেই নিরানন্দ নিরোৎসব একাকিত্বের মধ্যে সলিমার স্বপ্ন দেখতে দেখতে সমস্ত রাত জেগেই কাটিয়ে দেয় ফজল। আজ রাতেই চর ইসমাইলে সোয়ারি পৌঁছে দিয়ে সলিমাদের বাড়ির দিকে নৌকোর বাদাম তুলে দেবে। আনন্দে উত্তেজনায় শিরায় শিরায় যেন টান পড়ল। রক্তে মাতামাতি শুরু হলো। হৃৎপিণ্ডে দোলা লাগলো। তরতর করে নৌকোটা জলে কেটে এগিয়ে চলেছে। হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে ধরে গান ধরল ফজল। জৈব নাইল কইনা রঙ্গে জুয়ারের জল রে, আমার চৈখের জল পদ্ম নাচে টলমল রে। ও কইনা তুমি হইয় চাঁদর বদন, আমি হমু মুখের আঁচল। তুমি হইয় লালর মণি, আমি হমু কালা কাজল। ও কইনা। আচমকা গানের সুরটা ছিঁড়ে গেল যেন। তীব্র ঝাঁকুনি লাগলো ইন্দ্রিয়গুলোতে। গোটা সত্তাকে কানের মধ্যে এনে উৎকণ্ঠ হয়ে রইল ফজল। ছইয়ের ভেতর তাণ্ডব শুরু হয়েছে। ধস্তাধস্তির আভাস পাওয়া যাচ্ছে। বুকের ভেতর একটা বিশ্রী অস্বস্তিকর বোধ কুণ্ডুলি পাখি উঠতে লাগলো ফজলের। সাপে শীষের মতো শব্দ করে ইয়াছিন শিকদার গর্জাচ্ছে, চুপ চুপ, একেবারে গলা টিপা মারুম। তাই করেন, হয় আমারে মাইরা ফালান, নাইলে ছাইরা দেন, নাইলে আমি জলে ঝাঁপ দিমু। নারী কণ্ঠটি অবরুদ্ধ আর চাপা। গোরস্থানের শিয়ালের মতো খিক খিক করে হেসে উঠল ইয়াছিন। মরণ কি অতই হাসতা? হ্যাঁ, এমন তোরে মারুম নাকি? একটু একটু কইরা খুন করুম। ইয়াছিন আর সেই নারী মূর্তিটির কথোপকথন খ্যাপা তুফানের মতো ধরাস করে আছড়ে পড়ল ফজলের হৃৎপিণ্ডে। ধলেশ্বরীর অন্তহীন খরস্রোতে নৌকোটা উল্কার মতো ছুটে চলেছে। পাড়ের নারকেল আর হিজল বনে ঝোড়ো বাতাস এলোপাতাড়ি আছাড় খাচ্ছে। এদিকে ছইয়ের তলায় ধস্তাধস্তি একসময় থেমে গেল। যে মনটাকে একাগ্র করে ইয়াছিনদের দিকে নিবদ্ধ করে রেখেছিল ফজল, ধীরে ধীরে সেটাকে আরেক দিকে সরিয়ে নিয়ে গেল। আকাশময় অগণিত তারা,
দৃষ্টিটা সেদিকে ছুড়ে দিয়ে সলিমাকে আবার ভাবতে চেষ্টা করল সে। মোরগ ডেকে উঠবার আগেই কাল ভোরে সলিমার বাজানকে জাগিয়ে 7-20 টাকার মেয়েপণ নাকে ছুঁড়ে মারার পর তার মুখখানা কেমন হাবাগোবা বলদের মতো দেখাবে সেটা ভাবতেই খুব আমোদ লাগলো ফজলের। বেশিক্ষণ অবশ্য তার মনটা সলিমার বাজানকে নিয়ে মগ্ন রইল না। একটু একটু করে সলিমার স্বপ্ন সমস্ত চেতনার মধ্যে নিবিড় হয়ে এলো। টানা টানা দুটি ঘন কালো চোখ, শ্যামলী লতার মতো সতেজ সুঠাম দেহ, তার ডোরাকাটা রঙিন শাড়ি, সব মিলিয়ে সলিমা যেন এক পরমাশ্চর্য রহস্য। স্বপ্নটা আবার ছিঁড়ে গেল। ছইয়ের ভেতর থেকে কান্না ভরা অসহায় নারী কণ্ঠ শোনা গেল। আমারে কলকাতায় দিয়া আহেন, আপনি আমার ধর্মের বাপ, আপনার পায়ে পড়ি। চাপা বিভৎস গলায় ইয়াছিন হেসে উঠল। তোর বাজান নালো হুমন্দির ঝি, আমি তোর পোলার বাজান হইতে চাই। অহন চুপ মাইরা থাক। তরে আনতে গিয়া তোর আমির 3টা সড়কির খোঁচা খাইছি। ইয়াছিনের হাসি, তরঙ্গিত কালো ধলেশ্বরী, আবছা অন্ধকার, ঢেউ আর পালের শব্দ, বাতাসের আওয়াজ সব একাকার হয়ে একটা ভয়ানক অশুভ ইঙ্গিত চারিদিক থেকে ক্রমাগত ঘনিয়ে আসছে। নদীর অতল থেকে কোটি কোটি ইবিলিশ উঠে এসে দিগন্ত জুড়ে অট্টহাসি শুরু করে দিয়েছে যেন। কেমন ভয় করতে লাগলো ফজলের। আবার ইয়াছিনের সেই ভয়ঙ্কর গলা আর হাসি শোনা গেল। বেশি ঘ্যান ঘ্যান করবি না মাগি, একেবারে শেষই কইরা ফালামু। সেই নারী কণ্ঠটি এবার মরিয়ার মতো শোনালো। হেই করেন, তাইলে আমি বাইচা যাই। আপনি আমার হোয়ামিরে মারছেন। হোয়ামিরে মারছি? পুরানো হোয়ামিতে কতদিন আর হোয়াত থাকে? নোয়া হোয়ামি লইয়া অহন ঘর করবি, মন মেজাজ তাজা হইব। বলার সঙ্গে সঙ্গে একটানা অট্ট হাসি চলল ইয়াছিনের। এইবার অমানসিক গলায় চেঁচিয়ে উঠল মেয়েটি। বোরখার আড়ালে এমন একটা আকাশ ফাটানো আর্তনাদ কোথায় লুকিয়েছিল ভেবে দিশেহারা হয়ে গেল ফজল। চিৎকারের সঙ্গে সঙ্গে চকিত নারী কণ্ঠটি শোনা গেল। আমারে ছুঁইবেন না, ছুঁইবেন না, এই আপনার ধর্মের বিচার। এই লেগ্গা অগো হাত থিকা আমারে ছিনাইয়া আনছেন। আপনি কইছিলেন না আমারে কলকাতায় পৌঁছায় দিবেন, আমারে ছুঁয়েন না। আহ, ইস সতী বেগুলো একেবারে ছুঁয়েন না, টেনে টেনে বলল ইয়াছিন। তারপরেই ছইয়ের মধ্যে নতুন করে ধস্তাধস্তি আরম্ভ হয়ে গেল। নৌকোটা ঢেউয়ের মাথায় আছাড়ি পিছাড়ি খাচ্ছে, এত দুলছে যে কোনো সময় ডুবে যেতে পারে। কিছু বলতে যাচ্ছিল ফজল, তার আগে তীব্র তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল মেয়েটি। আমারে বাঁচাও মাঝি, বাঁচাও, আমার সর্বনাশ কইরা ফালাইল। চিৎকারটা ফজলের শিরা স্নায়ু মজ্জা ফুঁড়ে চেতনায় বিঁধে গেল যেন। ওপরে অবারিত আকাশ, হু হু বাতাস, নিচে উথাল পাতাল নদী। দুটি সওয়ারি ছাড়া কেউ নেই কোথাও। মনের মধ্য থেকে সলিমার স্বপ্নটা অনেক আগেই মুছে গেছে। শিরায় শিরায় রক্তস্রোতে কি এক বিস্ফোরণ ঘটে গেল ফজলের। চোখ দুটো বাঘের চোখের মতো জ্বলে উঠল। সমস্ত চেতনার মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে গেল যেন। ভয়ঙ্কর গলায় ফজল চেঁচিয়ে উঠল, মিয়া ছাপ। ডাকটা শেষ হওয়ার আগেই হালের বৈঠাটা বাঁ হাতে শক্ত করে চেপে ধরে ডান হাতখানা আর কাঠের নিচে ধারালো কোঁচের ফলাগুলোর দিকে বাড়িয়ে দিল ফজল। আজ সারাটা রাত আবছা আকাশ আর মিটমিটে অগণিত তারার দিকে তাকিয়ে সলিমার স্বপ্ন দেখার সুন্দর একখানা স্বাদ ছিল তার।
কিন্তু কে জানতো সেই সাতটার পাশে এমন একটা কদর্য দুর্যোগ ওত পেতে আছে। ডাকটা কানে যাওয়া মাত্র ছইয়ের সামনের দিকের খুলে বাইরের পাটাতনে এসে বসলো ইয়াছিন শিকদার। সঙ্গে সঙ্গে একরকম ঝাঁপিয়েই বেরিয়ে এলো মেয়েটা। নৌকো কাত হয়ে পাটাতনে জল উঠল ছিটকে। মেয়েটা সেই রকম অমানসিক স্বরে চিৎকার করে উঠল, আমারে বাঁচাও মাঝি, আমারে বাঁচাও, আমি তাঁতি বাড়ির বউ, দাঙ্গায় আমার হোয়া আমিরে মারছে ওরা। আর এই মেয়েটার গলায় অশরীরী একটা আত্মা যেন ভর করেছে। ফজলের স্নায়ুগুলোর মধ্য দিয়ে স্বরটা শিরশিরিয়ে বয়ে গেল। হৃৎপিণ্ডের ওপর কি এক প্রতিক্রিয়া ঘটে গেল অতর্কিতে। নিজের অজ্ঞাত সারে ফজলের হাতের থাবা থেকে কোঁচটা সাঁ করে ছুটে গেল। অব্যর্থ লক্ষ্য। ইয়াছিন বাধা দেওয়ার আগেই সেটা তার পাঁজরে গেঁথে গেল। প্রচণ্ড আর্তনাদ করে উঠল ইয়াছিন শিকদার, ইয়া হা। তারপরে নৌকোর ভার খানিকটা হালকা করে ইয়াছিনের শরীর ধলেশ্বরীর খরস্রোতে পাক খেতে খেতে কোন দিকে মিলিয়ে গেল কে জানে। ততক্ষণে কোঁচের ফলাগুলো পরিষ্কার করে ধুয়ে আবার ডোরার তলায় চালান করে দিয়েছে ফজল। আতঙ্কে শ্বাসনালীটা বোধহয় চেপে চেপে আসছিল মেয়েটার। আঙুল ফেটে ঝিঝি করে বুঝিবা রক্ত ছুটবে। চোখের মণি দুটো হয়তো ঠিকরেই বেরিয়ে আসবে। শান্ত, যেন কিছু ঘটেনি এমন ভঙ্গিতেই ফজল শুধল, আপনি কই যাইবেন? আবছা স্থলিত স্বরে মেয়েটি বলল, এইখানে আমার কেউ নাই, দাঙ্গায় সব পলাইছে, আমি মরছে। কলকাতায় আমার এক ভাসুর আছে, সেইখানে যাইতে চাই। ফজল আর কোনো প্রশ্ন করল না। নৌকোর গলইটা শুধু তারাপাশা স্টিমার ঘাটার দিকে ঘুরিয়ে দিল। আবার একটানা খরস্রোত, শোঁ শোঁ ঢেউ, সাঁই সাঁই বাতাস। ভোরে পূব আকাশে এক আস্তর ছায়া ছায়া আলোর যখন ছোপ ধরল, ঠিক সেই সময় তারাপাশা স্টিমার ঘাটায় এসে লগি পুঁতল ফজল। নৌকোর সামনের দিকে পাটাতনে নিস্পন্দের মতো বসে রয়েছে মেয়েটি। মুখের ওপর ভোরের ফুটি ফুটি আলো এসে পড়েছে। সেদিকে তাকিয়ে চোখ দুটো চমকে উঠল ফজলের। চকিতের জন্য মেয়েটির মুখ যেন সলিমার আদল ফুটে বেরোলো। স্টিমার ঘাটায় অসংখ্য মানুষের জটলা। যাযাবরের মতো দেশের ঘর ভদ্রাসন ছেড়ে সবাই চলে যাচ্ছে। একসময় মেয়েটিকে নিয়ে ওপরে টিকিট ঘরের দিকে এগিয়ে গেল ফজল। বলল, টাকা দেন, আপনারে টিকিট কিনা দেই। মাথা নিচু করে মেয়েটি জানালো, তার কাছে টাকা পয়সা কিছুই নেই। এক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল ফজল। তারপরেই চকিতে মনে পড়ে গেল কোমরের গোপন গেঁজেতে যৌবনের সুন্দর স্বপ্ন কিনে আনার মূল্য রয়েছে। একটুক্ষণ দ্বিধা করল ফজল। বুকের ভেতরটা একটু দুলে উঠল। পরক্ষণে নিজের প্রাণের দিকে সবলে পিঠ ফিরিয়ে বিরাট জনসমুদ্রে ঝাঁপিয়ে পড়ে কলকাতার টিকিট কিনে আনলো একখানা। ইতিমধ্যে গম্ভীর শব্দ করে স্টিমার এসে গেছে। টিকিটটা আর টিকিট কিনে যে টাকাগুলো অবশিষ্ট ছিল সে সবই মেয়েটার হাতে দিতে দিতে ফজল বলল, এই টাকা কয়টা রাখেন, এত মানুষ যাইতে আছে, তাগলগে কলকাতায় চইলা যান, পারবেন তো যাইতে? পারুম, কিন্তু এই টাকা। অপরিসীম সংকোচে মাথাটা বুকের দিকে ঝুঁকে পড়ল মেয়েটির। খানিকটা পর যখন সে চোখ তুলল, কাউকেই দেখতে পেল না। অবিশ্বাস্য ভোজবাজিতে মাঝিটা কোথা যেন অদৃশ্য হয়ে গেছে। কেরাঘাটে নিজের একমাল্লায় নৌকোটার দিকে ফিরে আসতে আসতে ফজলের কি মনে পড়ল, সলিমাকে? না, তাঁতি বাড়ির ওই সর্বস্বহীনা বউটিকে? না,
2-4 দিনের ভেতর 7-20 টাকা পণ দিতে না পারলে সলিমার বাজান অন্য জায়গায় মেয়ের শাদির ব্যবস্থা পাকা করে ফেলবে। সেই চিন্তাতেই কি বিকল হয়ে গেল ফজলের মন? তাও না, তার মনে পড়ল কাল রাতের সেই রক্তাক্ত কোঁচের ফলাটার কথা। চেতনার উপর দিয়ে দুলে দুলে তারা অবিরাম নেচে চলেছে। ধলেশ্বরী পাড়ের মাটিতে কোনো নিভৃত ছায়াতরুর তলায় সলিমাকে নিয়ে ঘর বাঁধার আগে রাতের ক্রূহ অন্ধকারে কতবার ইয়াছিনদের আবির্ভাব হবে তার নৌকায়, কতবার। ফজলের মনে পড়ল কোঁচটায় অনেক দিন শান দেওয়া হয়নি, আজই ধার দিয়ে রূপোর মতো ঝকঝকে করে তুলতে হবে সেটা। নমস্কার, গল্পটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওটি পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।